বন্ধুরা, বিয়ের 5 বছর পরেও আমার বাবু হচ্ছিল না। আমরা স্বামী স্ত্রী দুজনের মনেই অনেক কষ্ট ছিল। তাই বন্ধুরা, কষ্ট নিবারণ করতে আমি এবং আমার স্বামী কলকাতা থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে ঘুরতে গেলাম। মাঝপথে গিয়ে পাহাড় ধসের কারণে আমরা বিপদে পড়ে গেলাম। যেখানে গিয়ে আমরা বিপদে পড়লাম সেখানে থাকার মতো কোনো হোটেল ছিল না। এই রাত্রিবেলায় আমরা কোথায় যাব এই চিন্তা করতে করতে অবশেষে কোনো একটি অচেনা অজানা অদ্ভুত বাড়িতে রাত্রে আমাদের আশ্রয়ের ব্যবস্থা হলো। কিন্তু সেখানে গিয়ে আমার স্বামী খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। আর এদিকে আমাদেরকে যে লোকটি আশ্রয় দিয়েছিল তার নাম ছিল বিমল বাবু রায়। দেখতে অনেকটা মায়াবী টাইপের ছিল। প্রথম দেখাতেই আমার যেন তাকে কেমন মনে হয়েছিল। আর এদিকে আমি ছিলাম অপরূপ সুন্দরী। আমি বুঝতে পেরে গিয়েছিলাম ওই লোকটি আমার সুন্দরের মনে পড়ে গেছে। তাই ওই লোকটির থেকে আমি সাবধান থাকা চেষ্টা করেছিলাম। 1-2 তাতে কোনো লাভ হলো না। সেদিন আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পর বিমল বাবু বিভিন্ন কৌশলে আমার সাথে গল্প করার জন্য পাগল হয়ে উঠলেন। আমি 100 না করার পরেও বিমল বাবু আমাকে অনেক অনুনয় বিনয় করে তার রুমে গল্প করার জন্য নিয়ে গেলেন। পাহাড়ের কোলাহল পরিবেশে নির্জন রাতে বিমল বাবু আমাকে নিয়ে গল্প করতে করতে হঠাৎ। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট একটি অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি অনুশ্রী চ্যাটার্জি। আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা একটি মেয়ের বাস্তব জীবনের গল্প। মেয়েটির বাড়ি ছিল উত্তর কলকাতায়। কলকাতা স্থিত এক মধ্যবিত্ত যৌথ পরিবারের আদর্শ গৃহবধূ, যার নাম ছিল অনন্যা চ্যাটার্জি। তার স্বামীর নাম ছিল অর্জুন চ্যাটার্জি। স্বামীকে নিয়ে তার বেশ সুখের সংসারই ছিল। কিন্তু তাদের দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়াল সন্তানহীনতা। তাদের বিয়ের 5 বছর পরেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। অর্জুন চ্যাটার্জির বধূ অনন্যা চ্যাটার্জি একটি সময় বুঝতে পেরে গিয়েছিল যে তার স্বামীর দ্বারা আর কখনো মা হওয়া সম্ভব না। তাকে বিকল্প কিছু ভাবতে হবে। তাই অনন্যা চ্যাটার্জি মা হওয়ার জন্য তার এক ডাক্তার বন্ধুর নিকট থেকে কি এমন চিকিৎসা নিয়েছিলেন। চিকিৎসার ধরনটাই বা কেমন ছিল, যার ফলে তিনি একটি নয়, 2টি নয়, 3টি সন্তানের মা হতে পেরেছিলেন। আজকের সেই ঘটনাটাই তোমাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করব। চলুন তাহলে বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। 5 বছরের বিবাহিত জীবনের পরও কোনো সন্তান না হওয়ার কষ্ট অনন্যা চ্যাটার্জি এবং অর্জুন চ্যাটার্জির মনে বিরাট কষ্ট তাড়িয়ে বেড়াচ্ছিল। স্বাভাবিকভাবে সুর বাড়ির লোকেরা অনন্যাকে বিভিন্ন কথা শোনাত। তারা ভাবত অনন্যার কোনো সমস্যা রয়েছে, কিন্তু সত্যতা ছিল সম্পূর্ণ বিপরীত। অর্জুনের অন্য সমস্যা ছিল। অনন্যার সবই জানত, কিন্তু অর্জুন একটু একগুঁয়ে ছেলে ছিল তো। সে নিজের দোষ কখনো দেখত না। ও এটা কিছুতেই মানতেই চাইত না যে ওর জন্যই অনন্যা মা হতে পারছেন না। অনন্যাও এই আশা ছিল যে অর্জুনের সমস্যাটা একদিন ঠিক হয়ে যাবে। সেই আশায় অনন্যা দিন পার করতে লাগল। কিন্তু যতদিন দিন গেল, অনন্যাও এটা বুঝে গেল যে অর্জুনের দ্বারা তা হয়তো আর সম্ভব নয়। তাকে সারা জীবন এভাবেই বাঁচতে হবে। কারণ কেউ তো অর্জুনকে সমস্যার কথা জানে না, আর জানতে চাইও না। যত দিন যেতে লাগল, সন্তান না হওয়ার প্রভাব
ওদের দাম্পত্য জীবনে পড়তে লাগল। শুরু হয়ে গেল তাদের মধ্যে মনোমালিন্য। এই সব দেখে একদিন অনন্যার শাশুড়ি অর্থাৎ অর্জুনের মা অর্জুনকে বলল, অর্জুন, বৌমাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসতে। মাঝে মধ্যে কোথাও গিয়ে ঘুরে আসতে পারলে মন মাইন্ড ভালো হয়ে যায়। অবশেষে মায়ের কথায় পরের সপ্তাহে অর্জুন ও অনন্যা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। শিয়ালদহ থেকে ট্রেনে এমজেপি স্টেশন থেকে গাড়িতে বাই রোডে দার্জিলিং। মাঝ রাস্তায় তারা জানতে পারল পাহাড়ে ধস নামায় রাস্তা ব্লক হয়ে গেছে। ড্রাইভার বলল সে খুব জোর তাদের কার্শিয়াং অবধি পৌঁছে দিতে পারে। কার্শিয়াংয়ে নেমে অর্জুন ও অনন্যা কোথাও থাকার খোঁজ করতে লাগল, কিন্তু সেই সময়ে সব হোটেলের সব রুম বুক ছিল। দুজনেই খুব ক্লান্ত ছিলাম এবং চিন্তিত ছিল। এইভাবে কার্শিয়াং এর মতো অজানা জায়গায় রাত কাটাবে কোথায়, এইসব ভাবতে ভাবতে অনন্যার নজরে এক শূন্য শূন্য ফুলবাগান ও নানা গাছপালায় সমৃদ্ধ নার্সারি চোখে পড়ল। তার মাঝখানে একটি বড় গার্ডেন হাউস অর্থাৎ বাগানবাড়ি খুব সুন্দর ছিল। সেটি দেখলে যেন মন ভরে যায়। অনন্যা ও অর্জুনকে ওই বাগান বাড়ির দিকে ইশারা দিয়ে দেখিয়ে বলল, একবার ওখানে গিয়ে খোঁজ করলে কেমন হয়। অর্জুন বলল, ওটা তো কারো ব্যক্তিগত বাড়ি। অনন্যা তাও অর্জুনকে ইনসিস্ট করল একবার ট্রাই করতে, না হলে রাতে তারা থাকবে কোথায়। সব হোটেলে তো প্রায় দেখা হয়ে গেছে তাদের। অনন্যা অনেক এক দুই বলাতে অর্জুন বাধ্য হল খোঁজ নিয়ে দেখতে। অর্জুন ও অনন্যা বাগান বাড়ির সামনে এসে দাঁড়াল। দাঁড়িয়ে অর্জুন ডাক দিয়ে বলল, ভিতরে কেউ আছেন। ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন, ঠিক যেন বিখ্যাত পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর মতো দেখতে। মুখ ভর্তি দাড়ি, শ্যামবর্ণ গায়ের রং। খুব নম্রভাবে জিজ্ঞেস করলেন, বলুন কি চাই। তারপর অনন্যার স্বামী বলল, আসলে আমরা কলকাতা থেকে এসেছি, দার্জিলিং যাচ্ছিলাম ঘুরতে। মাঝখানে শুনলাম ধস নেমেছে, রাস্তা আটকে গেছে। এখানে এত হোটেল দেখলাম, কোথাও কোনো রুম পেলাম না থাকার জন্য। অর্জুনের কথা শেষ হতে না হতেই ভদ্রলোকটি বলল, ভেতরে আসুন। অর্জুন আর অনন্যার যান দেহে প্রাণ এল। লোকটির নম্রতা ও ভালো মানুষ দেখে অনন্যা মনে মনে মুগ্ধ হল, আর লোকটিও বারবার অনন্যার দিকে তাকাচ্ছিল। বাড়িতে ঢোকার পর অর্জুন আমতা আমতা করে লোকটিকে বলল, চিন্তা করবেন না, আমরা শুধু আজকের রাতটাই থাকতে এসেছি। লোকটি হেসে হেসে বলল, আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন। এমনিতেও আমি এই এত বড় বাড়িতে একাই থাকি। আপনারা কিছুদিন থাকলে আমারও ভালোই লাগবে। আর হ্যাঁ, কোনো পয়সা লাগবে না, নিজের বাড়ি মনে করে থাকুন। অর্জুন জিজ্ঞেস করল যে, এখানে আর কেউ থাকে না। লোকটি বলল, নার্সারিতে ফুলের গাছগুলোতে জল দিতে মালি আসে, তারা দিনের বেলায় বাগানে কাজ করে চলে যায়, বা তাতে আমি এখানে একাই থাকি। তারপর তাদের নিজেদের মধ্যে আলাপচারিতা হল। তাতে জানা গেল লোকটির নাম বিমল, পুরো নাম বিমল বাবু রায়। সংসদের কে থাকার রুমটা দেখিয়ে দিল। বিমল বলল, এই ঘর থেকে নাকি সকালে সূর্যোদয় দেখা যায়, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিমল ওদেরকে রেস্ট নিতে বলে রান্নাঘরে চলে গেল চা বানাতে। বিমল 3 জনের জন্য চা বানিয়ে নিয়ে এল। চা খেতে খেতে আরও কিছুক্ষণ গল্প চলল ওদের মধ্যে। তারপরে বিমল রায় জানতে চাইল, রাতে ওরা কি খেতে চায়। অর্জুনে ভদ্রতা দেখানোর জন্য বলল যে, আপনি কেন কষ্ট করবেন, আমরা বাইরে থেকে খেয়ে আসব। তখন বিমল বলল, এতে কষ্টের কি আছে,
আর পারো তো আমার অতিথি। আর তাছাড়াও আপনার এত সুন্দর এবং রূপসী বউকে রাতের বেলায় কোথায় নিয়ে যাবেন? তারপর বিমল ডিনারের কথা পাকা করে ঘর থেকে বেরিয়ে গেল। বিমল চলে যাওয়ার পর অর্জুন তার স্ত্রী অনন্যাকে বলল, কি অদ্ভুত মানুষ রে বাবা, এমনিতে বিনা পয়সায় থাকতে দিল, এখন খেতেও দিচ্ছে। এরকম দুঃসময়ে এত ভাল জায়গায় থাকতে পারবো তা কোনোদিনও ভাবিনি। সত্যি লোকটা অনেক ভালো মানুষ, না হলে কেউ কি এরকম বিনা পয়সায় থাকতে ও খেতে দেয়? অনন্যা অর্জুনের এরকম কথা তো একটু হাসল, বলল, এভাবে কেন বলছো? বেচারা মানুষটা একা থাকে, কেউ নেই, তাই আমরা আশায় সে একটু গল্প করার মানুষ পেয়েছে। জীবনে সব সময় সব কিছু পয়সা দিয়ে বিচার করা যায় না। সুন্দর মুহূর্তগুলো পয়সা দিয়ে কেনা যায় না। তা তুমি বুঝবে না যে কিনা ঘুরতে এসেও অফিসের কাজ সঙ্গে নিয়ে আসে। আমি এরকম কথা বলায় আমার স্বামী আমাকে বলল, লোকটার জন্য তোমার দরদ দেখছি অনেক বেড়েই চলেছে। কি জানি, হয়তো তোমাকে দেখেই মন গলে গেছে লোকটা, তাই সব ফ্রি সার্ভিস পাচ্ছি। তখন অনন্যা বলল, দয়া করে এসব কথা বলা বন্ধ করো, তোমার মন মাইন্ড এত নীচ। তুমি আমাকে সন্দেহ করো না কি? না, এমনি এমনি মজা করে বললাম। আর কি? তখন অনন্যা বলল, মন মাইন্ড ঠিক করো। একটি মানুষ নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করল, সেটাও তুমি ভালোভাবে নিতে পারছ না। এভাবে কিছুক্ষণ অনন্যা অর্জুনের মধ্যে কথা কাটাকাটি হল, যেটা প্রায়ই তাদের মধ্যে হয়ে থাকে। যাই হোক, বন্ধুরা রাতে ডিনার টেবিলে তিনজন একসাথে ডিনার করল। খাবার খেয়ে অর্জুন বলল, বাহ বিমলবাবু, আপনার তৈরি খাবার তো অনেক টেস্ট। অনেক দিন পর এত সুস্বাদু খাবার খেলাম। একটি কথা বলব আপনাকে, কিছু মনে করবেন না তো? না না, বলুন, কিছু মনে করব না। অনেক দিন পর এত সুস্বাদু খাবার পেলাম। এই সুবাদে আমি, আপনি আর আমার ম্যাডাম এই তিনজনের একটি পার্টি করলে কেমন হয়? আমি বললাম, ভালো তো হয়। অনেক দিন হলো কোনো পার্টি করি নাই। এত সুন্দর একটি বাগান বাড়িতে নির্জন পরিবেশে রাতের সুন্দর কোলাহলে একটি পার্টি করলে তো ভালোই হয়। তারপর বন্ধুরা পার্টি শেষ করে অনন্যার স্বামী অর্জুন চ্যাটার্জি ঘুমিয়ে পড়ল, কিন্তু মনের চোখে কোনোভাবে কেন জানি ঘুম আসছিল। তাই নিজেকে একটু সামলে নিয়ে সে ঘর থেকে বেরিয়ে দেখল নিচের ঘরে আলো এখনো জ্বলছে। কৌতূহলবশত সে নিচে গেল, দেখল বিমলবাবু ছবি আঁকছে। অনন্যাকে দেখে বিমল জিজ্ঞেস করল, আপনি ঘুমোননি? অনন্যা বলল, না, আমার হঠাৎ পানির খুব পিপাসা লেগেছিল, তাই একটু পানি খেতে আপনার এখানে এলাম। এই আর কি? বিমলবাবু আমাকে বলল, আপনি কেন কষ্ট করলেন? আমাকে উপর থেকে ডাক দিতে পারতেন। অবশ্য ভুল আমারই উচিত ছিল আগে থেকে রুমে জলের জগ রেখে আসা। অনন্যা বলল, না না, ঠিক আছে, আমার অতটাও তেষ্টা পায়নি। তারপর আমি বিমলবাবুকে বললাম, আচ্ছা, এই এত সব ছবি আপনি দেখেছেন? বিমলবাবু হেসে উত্তর দিল, আপনার কোনো ডাউট আছে ম্যাডাম? না না, জাস্ট আস্কিং। আপনি খুব সুন্দর ছবি আঁকেন দেখছি। এমনিতে আপনি কি করেন? এটাই তো করি, তবে এর জন্য পয়সা নিই না। ছবি আঁকা আমার শখ, জীবিকা নয়। অনেকের ছবি চায়, দিয়ে দিই, কিন্তু তার বদলে পয়সা নিই না। কেন? এগুলো তো একটা মাস্টারপিস। বিক্রি বা এক্সিবিশনে দিলে লক্ষ লক্ষ টাকা পাবেন, জানি, কিন্তু যে জিনিসকে ভালোবাসা যায় তাকে বিক্রি করা যায় না। ছবি আঁকা আমার কাছে ভালোবাসার এক প্রতীক। আপনার যদি দরকার লাগে বলবেন, আমি আপনাকে একটি গিফট করে দেব। অনন্যা বলল, আচ্ছা বিমলবাবু, এই পুরো বাড়িটাই কি আপনার একা?
তখন বিমলবাবু অনন্যাকে বলল, এখানে অবস্থিত সব কিছুই আমার, শুধু আপনাকে ছাড়া। অনন্যা বলল, মানে? বিমলবাবু বলল, কিছু না, জাস্ট ফান, ডোন্ট মাইন্ড। অনন্যা বলল, একটি কথা জিজ্ঞেস করব বাবু, কিছু মনে করবেন না তো? বিমলবাবু বলল, এটাই জিজ্ঞেস করবেন তো? আমার কোনো কর্ম নেই। তাও কি করে? এত বড় বাড়ি আছে, কি করে এত বিলাসবহুল জীবনযাপন করি? হ্যাঁ, আপনি সত্যি জানতে চান? যদি আপনি জানতে চান তো অনেক দিন পর কেউ আমার সম্পর্কে জানতে চাইল, দেখে ভালো লাগল। কাহিনী অনেক লম্বা, ধৈর্য ধরে শুনতে হবে কিন্তু। পারবেন? অনন্যা বলল, হ্যাঁ নিশ্চয়ই, কেন না? তাহলে কফি খেতে খেতে গল্প করা যাক। আমি বানিয়ে আনছি। ফি এখন? এত রাতে? হ্যাঁ। ঘুম না আসছে আপনার? না আসছে আমার। তাহলে কেন না? কফির সাহায্য নিয়ে এই রাতটাকে আরও দীর্ঘায়িত করা যাক। আপনি দাঁড়ান, আমি কফি বানিয়ে আনছি। তখন অনন্যা বলল, চলুন, আমিও আপনাকে সাহায্য করছি। রান্নাঘরে কফি বানাতে বানাতে বিমলবাবু আর অনন্যা বেশ ভালো গল্পে জমে উঠলেন। আর ওদিকে অনন্যার স্বামী উপরের তলায় পরে পরে ঘুমাচ্ছে, আর নিচতলায় বিমলবাবু আর অনন্যা গল্প করতে করতে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা দুজন বেশ ভালো বন্ধু হয়ে গেল। একে একে জানতে পারল তাদের দুজনের জীবন কাহিনী। বিমলবাবু পেশায় ছিল একজন ডাক্তার, কিন্তু মাঝখানে তার জীবনে একটি দুর্ঘটনার কারণে ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে তার বাগান বাড়িতে সময় পার করতে চাচ্ছে। অপরদিকে অনন্যার জীবন কাহিনী শুনে ডাক্তার বিমলবাবু খুব অবাক হয়ে গেলেন এই বিষয়টা জেনে যে অনন্যার বিয়ে হয়েছে, 5 বছর হয়েছে, এখন পর্যন্ত অনন্যার কোনো বাবু হয় নাই। আর এই জন্য অনন্যাকে সাংসারিকভাবে অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে। যদিও তারা দুজন মিলে অনেক চেষ্টা করেছে, তারপরও তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। এসব কষ্টের কথা অনন্যা বিমলবাবুর কাছে শেয়ার করেছিল। তারপর বন্ধুরা বিমলবাবু অনন্যাকে বলল, আসলে অনন্যা, এটা খুব দুঃখজনক ব্যাপার, কিন্তু তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার এখানে এমন কিছু চিকিৎসা আছে যা তোমাকে তোমার সমস্যা দূর করতে সাহায্য করবে। তখন আমি বিমলবাবুকে বললাম, বাবু, দয়া করে আপনি আমার এই উপকারটা করেন, তাহলে আপনার কাছে আমি চিরঋণী থাকব। আমার কথা শুনে বিমলবাবু বলল, ঠিক আছে অনন্যা, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তোমাকে আমার সাথে একটি জায়গায় যেতে হবে। তখন অনন্যা বলল, কোথায় বিমলবাবু? তারপর বিমলবাবু বলল, অনন্যা, আমার বাগান বাড়ির উত্তর দিকে কিছুটা এগোলেই একটি পাহাড় রয়েছে। ওই পাহাড়ে একজন গোসাই বসবাস করে। দিনরাত শুধু তিনি পাহাড়ে থাকে। শুনেছি সে বছরে নাকি একবার গোসল করে, তারপরও তার জামাকাপড় থেকে মনে হয় যে কস্তুরীর ঘ্রাণ আসে। লোকটিকে দেখলে মনে হয় ভগবানের খাস লোক। এখন পর্যন্ত যত মানুষ লোকটির কাছে গিয়েছে খালি হাতে ফিরে আসে নাই। আশা করি তুমিও খালি হাতে ফিরবে না। ভগবানের অশেষ কৃপায় তোমার মনের আশা পূরণ হবেই হবে। অনন্যা বলল, বিমলবাবু, দয়া করে আপনি আমাকে ওইখানে নিয়ে যান। তখন বিমলবাবু অনন্যাকে বলল, ওইখানে নিয়ে যেতে হলে তোমাকে যে 2টি শর্ত মানতে হবে। তার মধ্যে নাম্বার 1, আজকে অমাবস্যার রাত, আজকে রাত্রে 4টার আগেই তোমাকে সেখানে যেতে হবে। নাম্বার 2, আর তোমাকে এমন একটি লোকের সাথে সেখানে যেতে হবে জ্বালাতে একটি
কালো তিলক আছে? তারপর অনন্যা বলল, বিমল বাবু, আমি আজকে রাত্রে আপনার সাথে ওইখানে যেতে পারবো, কিন্তু আমি ওই কালো তিলকওয়ালা লোক কোথায় পাব? এ কথা বলার সাথে সাথে অনন্যা বিমল বাবুর দিকে তাকিয়ে দেখতে পেল বিমল বাবুর ললাটে কালো তিলক রয়েছে। তারপর বন্ধুরা অনন্যা চ্যাটার্জি বিমল বাবুকে অনেক অনুরোধ করল সে নিজেই তাকে নিয়ে ওই গোসাইয়ের কাছে যেতে। এক পর্যায়ে বন্ধুরা ওই বিমল বাবু পাহাড়ের পাদদেশে থাকা ওই গোসাইদের কাছে সে নিজেই অনন্যা চ্যাটার্জিকে নিয়ে গেল ওই গোসাইয়ের কাছে। অনন্যা যাওয়ার পর অনন্যা শুধু এটুকু বুঝতে পেরেছিল যে ওই গোসাই অনন্যাকে আর বিমল বাবুকে তাদের মাথায় কোনো একটি কিছু পরিয়ে একটি অন্ধকার কুটিরে নিয়ে যাচ্ছিল। তারপর অনন্যা চ্যাটার্জির কি হয়েছিল তা অনন্যা চ্যাটার্জি নিজেও জানে না। প্রায় 2 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরেও সে সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু এই ঘটনার প্রায় 1 মাস পর অনন্যা চ্যাটার্জির ঘর আলোকিত করে একসাথে 3টি সন্তানের জন্ম হল, যার মধ্যে 2টি ছিল পুত্র আর 1টি ছিল কন্যা। কিন্তু অনন্যা চ্যাটার্জি আজও জানতে পারল না কোনো অলৌকিক ক্ষমতায় তার এই 2টি পুত্র সন্তান এবং 1টি কন্যা সন্তানের হয়েছিল। কেই বা ছিল তার সন্তানের জনক? সেই বিষয়টাই আজ পর্যন্ত অনন্যা চ্যাটার্জির মনের কল্পালিত হচ্ছে। কিন্তু এই ঘটনার রহস্য কোনোদিন অনন্যা চ্যাটার্জি কখনো উন্মোচন করতে পারে নাই, হয়তো আর কোনো দিন পারবে না। কিন্তু মাঝে মধ্যে অনন্যা চ্যাটার্জির খুব ইচ্ছে হয় তার এই সন্তানের পিতাকে দেখার, কিন্তু তার মনের এই আফসোস হয়তো চিরদিন এভাবেই থেকে যাবে, পূর্ণ হবে না তার সন্তানদের পিতাকে দেখার ইচ্ছা। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার রহস্য কোনোদিন হয়তো কোনো মানুষ খুঁজে পায় না, যদিও বাস্তবের মতোই মনে হয়, তারপরেও বাস্তব। আমার আজকের গল্পটাও এরকম একটি মেয়ে বাস্তব জীবনী নিয়ে লেখা। হয়তো তোমরা আমার গল্পটাকে বিশ্বাস করতে পারো, আবার নাও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।